গল্পের ভিতর এক আলাদা পৃথিবী আছে। সেই পৃথিবীর সেরা গল্প নিয়ে আমাদেরই নিবেদন। এসসি ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকের গল্প সায়ক নস্করের শেষ স্টেশন। গল্পের সূত্রধর আমি সোহিনী। গল্প পাঠে কৌস্তব, মেঘের চরিত্রে সৌমিক, ঝিনুকের চরিত্রে অহনা, আবহ সঙ্গীতে অনিরুদ্ধ সরকার এবং নীলাঞ্জন মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প, শেষ স্টেশন। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 31422 ডাউন নৈহাটি। স্টেশনটা খুবই সাধারণ। একটা লম্বা প্ল্যাটফর্ম, চাওয়ালার ভাপোটা কেটলি, পুরনো লাউডস্পিকারে ভেসে আসা ট্রেনের ঘোষণা, আর মানুষের ভিড়ের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট একাকিত্ব। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসে। কেউ কাজে যায়, কেউ বাড়ি ফেরে, কেউ অপেক্ষা করে, আবার কেউ বিদায় দেয়। আর সেই অচেনা মানুষের ভিড়েই নিঃশব্দে জন্ম নিচ্ছিল একটা গল্প। কথা ছাড়া, নাম ছাড়া, শুধু চোখের ভাষায় দুজন মানুষ, মেঘমল্লার, ঝিনুক। প্রথমে ওরা একে অপরকে খেয়ালই করেনি। তারপর একদিন হঠাৎ চোখাচোখি, আরেকদিন আবার, তারপর ধীরে ধীরে অপেক্ষা। এখন মেঘ ট্রেনের জন্য নয়, ঝিনুককে এক ঝলক দেখার জন্য স্টেশনে দাঁড়ায়। আর ঝিনুকও বুঝতে পারে কেউ একজন প্রতিদিন ওকে খেয়াল করে। প্রথমে অস্বস্তি লাগলেও পরে সেটা অদ্ভুত এক ভালো লাগায় বদলে যায়। ভিড়ের মাঝেও যেন দুজনের আলাদা একটা পৃথিবী তৈরি হয়ে যায়। সেদিন কলেজ তাড়াতাড়ি ছুটি হয়েছিল। দুপুরের ট্রেন, কম ভিড়, ফাঁকা কামরা আর একটু বেশি সাহস। আজ আর চোখ সরিয়ে নেওয়া হয়নি। এক্সকিউজ মি, তুমি রোজ এই ট্রেনেই ওঠো? হ্যাঁ। আমি মেঘ মল্লার। আমি ঝিনুক। নামটা শোনার পর যেন গল্পটা একটু সত্যি হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরবতা, দুজনেই যেন বুঝতে পারছিল না এরপর কি বলবে। আসলে কিভাবে যে বলি, হ্যাঁ, অনেক দিন ধরেই আসলে তোমাকে আমি দেখছি। জানি। জানো? আমি কোথায় বসে আছি, কোন কামরায় উঠেছি, এমনকি আমার নামা পর্যন্ত একটা চোখ প্রতিদিন আমাকে লক্ষ্য করে চলেছে, আর আমি সেটা টেরও পাবো না। আচ্ছা, তাহলে তুমিও দেখতে? দেখতাম। প্রথমে তুমি একটু রাগও হতো। আর এখন? ঝিনুক কিছু বলল না, শুধু একে অপরের দিকে তাকালো। সেই একটা কথোপকথন থেকেই শুরু, তারপর ধীরে ধীরে খুব স্বাভাবিকভাবে লাঞ্চ ব্রেকে দেখা, একসাথে বসে গল্প, বৃষ্টির দিনে একই ছাতার নিচে দাঁড়িয়ে থাকা, হঠাৎ করে কফির প্ল্যান। ছোট ছোট মুহূর্তগুলো জমে একটা বড় অনুভূতি হয়ে উঠছিল। জানো, আগে স্টেশনে দাঁড়িয়ে খুব বিরক্ত লাগতো, আর এখন ট্রেন লেট হলে সব থেকে বেশি খুশি হই। কেন? আরো একটু বেশি সময় তোমার সাথে থাকা যায়, তাই। তুমি খুব বাজে। ও আচ্ছা, তা ভালো বাজে নাকি খারাপ বাজে? খুব ভালো বাজে। মেঘ কখন যে ঝিনুকের হাসির মধ্যে নিজের দিন খুঁজে পেতে শুরু করেছে সে নিজেও বুঝতে পারেনি। আর ঝিনুক, সে জানতো মেঘ পাশে থাকলে জীবনটা খুব সহজ লাগে, খুব শান্ত লাগে, খুব নিজের লাগে। কিন্তু সেই সহজ জীবনের অধিকার তার ছিল না।
কারণ ঝিনুকের ভেতর তখন একটা নীরব যুদ্ধ চলছিল। হাসপাতালে সাদা করিডোর, ডাক্তারের গম্ভীর মুখ, রিপোর্টের পাতায় লেখা কয়েকটা নির্মম শব্দ, শেষ স্টেজ। দেখুন আপনার ক্যান্সারের আপাতত যা অবস্থা, আপনাকে তো আমি আগেই বললাম। তাও আমরা চেষ্টা করব, কিন্তু সরি টু সে, সময়টা খুব বেশি নেই আপনার হাতে। ব্যাপার স্যাপার বুঝতেই পারছেন। সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে অনেকক্ষণ একা বসেছিল ঝিনুক। তার ফোনে তখন মেঘের মেসেজ। কোথায়? আজকে স্টেশনে এলে না কেন? অনেকক্ষণ পর উত্তর দিয়েছিল, শরীরটা একটু খারাপ। এটা মিথ্যা, কিন্তু প্রয়োজনীয় মিথ্যা। কারণ সে জানত ভালোবাসা যদি শুরু হয় তাহলে বিদায়টাও আরও কঠিন হবে। তারপর থেকে ঝিনুক নিজেকে সরিয়ে নিতে শুরু করলো। কলেজে আসা কমিয়ে দিল, ফোন ধরতো না, দেখা করতো না। ঝিনুক, সত্যি করে বলো, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছুই যদি না হয় তাহলে এড়িয়ে যাচ্ছ কেন? সব প্রশ্নের উত্তর হয় না মেঘ। আমার কিন্তু টেনশন হচ্ছে। ঝিনুক প্লিজ প্লিজ, কি হয়েছে আমাকে বলতে তো কোনো অসুবিধা নেই। প্লিজ শোনো, কথাটা কি হয়েছে বলো। কিছুই হয়নি, এই কদিন শরীরটা একটু ঠিক ছিল না। প্লিজ টেনশন করো না। এরপর অনেকক্ষণ ধরে খুনসুটি, হাসি ঠাট্টা চলল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্ষতটা যে কতটা গভীর সেটা সে কাউকেই বুঝতে দিত না। সেদিন বাড়ি ফিরে ঝিনুক অনেক কেঁদেছিল, কারণ এই প্রথম সে বুঝেছিল মেঘকে হারানোর ভয় মৃত্যুর ভয়ের থেকেও অনেক বেশি। এদিকে মেঘ ঠিক করে ফেলেছিল আর দেরি নয়। এই না বলা কথাটা সে আর ধরে রাখতে পারছে না। পরের দিন সে একটা লাল গোলাপের তোড়া কিনল, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করলো। ও ভগবান, কিভাবে বলা যায়? হ্যাঁ ঝিনুক, আমি তোমাকে, না না এভাবে হবে না, কবিতা ফবিতা কিছু একটা, ভগবান। হ্যাঁ ঝিনুক, আমি, না দূর বাবা, কিভাবে যে বলি। হ্যাঁ ঝিনুক, আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা, উফ, এভাবে হবে না। বেচা কয় বেচানি, খাসা তোর চেঁচানি, কিভাবে যে বলি। হাজারবার বলেও ঠিক বলতে পারল না, তবু সে জানতো আজ বলবেই। সেই চেনা স্টেশন, একই জায়গা। মেঘ দাঁড়িয়ে আছে, হাতে লাল গোলাপ, বুকের ভেতরে ঝড়। সময় পেরিয়ে যাচ্ছে, একটা ট্রেন এলো, চলে গেল, আর একটা এলো, চলে গেল, ভিড় এলো, ভিড় চলে গেল, কিন্তু ঝিনুক এলো না। The number you're calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी অস্থিরতা ধীরে ধীরে ভয় হয়ে উঠল, একটা অজানা ভয় যার কোনো নাম নেই। শেষে মেঘ ঠিক করলো সে সোজা ঝিনুকের বাড়িতে যাবে। আজ আর কিছুতেই পিছিয়ে আসবে না। হাতে লাল গোলাপের তোড়া, বুকের ভেতরে কাঁপুনি, হাজারটা স্বপ্ন, হাজারটা না বলা কথা নিয়ে সে পৌঁছে গেল ঝিনুকের বাড়ি। তারপর সে থেমে গেল। দরজার সামনে ভিড়, অদ্ভুত নিস্তব্ধতা। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই একটা গন্ধ, রজনীগন্ধার। চারিদিকে সাদা ফুল, সাদা কাপড়, সাদা নীরবতা। আর সেই সাদা ফুলের মাঝখানে নিথর হয়ে শুয়ে আছে ঝিনুক। মেঘ থেমে গেল, সময় থেমে গেল, পৃথিবী থেমে গেল। তার হাতে ধরা লাল গোলাপগুলো কাঁপছে। ধীরে ধীরে সে এগিয়ে গেল। সাদা রজনীগন্ধার সেই নিস্তব্ধ সাগরের মধ্যে লাল গোলাপগুলো যেন হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠল।
অতিরিক্ত উজ্জ্বল, অতিরিক্ত বেদনাদায়ক, যেন সব না বলা কথাগুলো একসাথে চিৎকার করে উঠছে। ঝিনুক, ঝিনুক, দেখো, আমি এসেছি। তুমি তো বলেছিলে আবার দেখা হবে। ঝিনুক, আমি আমি এসেছি। কোনো উত্তর এলো না। তুমি জানো আজ আমি কি বলতে এসেছিলাম? বলো না, তুমি জানো আমি কি বলতে এসেছিলাম আজকে? শুধুই নিস্তব্ধতা। আমি তোমাকে ভালোবাসি ঝিনুক, অনেক বেশি, খুব বেশি। ঝিনুক। মেঘ শুধু দাঁড়িয়ে রইল সেই মেয়েটার সামনে, যার সঙ্গে সে একদিন ভবিষ্যতে স্বপ্ন দেখেছিল, যার জন্য একদিন ট্রেন মিস করতেও আপত্তি ছিল না। এখন সে শুধু স্মৃতির পাতার একটা অধ্যায়, যে অধ্যায় বারবার পড়া যায় কিন্তু বদলানো যায় না। সেদিন স্টেশনে আর কোনো ট্রেন আসেনি মেঘের জন্য, কারণ সে বুঝে গিয়েছিল কিছু গল্প থাকে যেগুলো শেষ স্টেশনে পৌঁছানোর আগেই থেমে যায়, আর কিছু ভালোবাসা থাকে যেগুলো কোনোদিন বলা হয় না, তবুও সারা জীবন জেগে থাকে। হয়তো কোনো পুরনো স্টেশনের বেঞ্চে, হয়তো কোনো না পাঠানো চিঠিতে, হয়তো কোনো শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িতে, আর হয়তো কোনো মেঘমল্লারের হৃদয়ে চিরকাল।